হাই, মাইসেলফ আশিস কর আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা ভারতীয় সংবিধানের বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করছিলাম। যারা কম্পিটিটিভ এক্সাম জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা এমএ পড়ছো, বিএ পড়ছো, গ্র্যাজুয়েশন, সমস্ত শ্রেণীর সমস্ত কম্পিটিটিভ এক্সাম, নেট, সেট, ডব্লিউবিসিএস প্রত্যেকের জন্য তোমাদের এই ভারতীয় সংবিধান থেকে অবশ্যই প্রশ্ন আসে। অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যারা পলিটি বলে পরিচিত, সেখান থেকে প্রশ্ন তোমাদের আসে। তাই আজকের যে বিষয়টি তোমাদের নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে উল্লিখিত বা ভারতীয় সংবিধানে উল্লিখিত বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সমস্ত শব্দগুলি রয়েছে তাদের তাৎপর্য কী, তাদের গুরুত্ব কোথায় এবং তাদের সম্পর্কগুলো নিয়ে একটু আমি আলোচনা করব। আগের দিন আমি আলোচনা করেছি প্রস্তাবনা কী বা প্রস্তাবনা বলতে আমরা কি বুঝি। এবারে আমি আলোচনা করছি প্রস্তাবনায় উল্লিখিত গুরুত্বপূর্ণ শব্দগুলির অর্থ ও বিশ্লেষণ। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো, আমাদের আগের ভিডিওগুলো দেখে নিও অবশ্যই, তারপরে এই ভিডিওটি দেখো। আমরা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় একদম প্রথমে যেটা আমরা দেখতে পাই, একদম প্রথমে যে অংশটা আমরা দেখতে পাই, দেখবে লেখা থাকে আমরা ভারতের জনগণ, তাই না? লেখা থাকে আমরা ভারতের জনগণ। এই কথাটির অর্থ কি? অর্থ হচ্ছে এখানে মূলত আমরা ভারতের জনগণ বলতে যেটা বোঝানো হচ্ছে, ভারতের জনগণকেই বলছে, সমগ্র জনগণকে, সমগ্র জনগণ নিয়ে আমরা সবাই ভারতের জনগণ, আমরা সংবিধানকে লিপিবদ্ধ করছি, আমরা নিজেরাই সংবিধান মেনে চলব এবং আমরা নিজেরাই এই গণতন্ত্র, সার্বভৌম সমাজতন্ত্র রাষ্ট্র গড়ে তোলার জন্য আমরা একটা ঐক্যবদ্ধভাবে শপথ গ্রহণ করছি। এই আমরা ভারতের জনগণ বলতে কি বোঝাচ্ছে? আমরা মিন্স কি? আমরা মিন্স ভারতের জনগণ, ভারতবাসী, আমরা যারা তারা। দেখো এখানে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে সার্বভৌম কথাটি খুব গুরুত্বের সহকারে বলা আছে। সার্বভৌম বলতে আমরা কি বুঝি? আমি অনেকবার আলোচনা করেছি। সার্বভৌম বলতে বোঝায় যে কোনো কিছু এমন একটি ক্ষমতা যেটা হচ্ছে চরম ক্ষমতা, যেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা, সেটাকে বলা হয় সার্বভৌম ক্ষমতা। একটা রাষ্ট্রেরও তেমনি সার্বভৌম ক্ষমতা থাকা উচিত। ঠিক তেমনি ভারতকে মনে করা হচ্ছে বা ভারত বলছে আমি একটা সার্বভৌম দেশ। তাই ভারতের যে সার্বভৌম বা সভারেন পাওয়ার, সার্বভৌম বলতে কি বোঝানো হচ্ছে? ভারত কোনো রাষ্ট্রের উপর নির্ভরশীল নয়। এতদিন ধরে ভারত অন্য রাষ্ট্রের দ্বারা শোষিত হয়েছে, শাসিত হয়েছে, কিন্তু সংবিধান রচনার সাথে সাথে, ভারত স্বাধীন হওয়ার সাথে সাথে ভারত কোনো রাষ্ট্রের উপর নির্ভরশীল থাকছে না, অপর কোনো রাষ্ট্রের উপনিবেশও নয়। আগে কার উপনিবেশ ছিল? ব্রিটেনের উপনিবেশ ছিল, কিন্তু আমরা আর ভাই কারোর উপনিবেশ নই, আমরা হচ্ছে সার্বভৌম। আমাদের টেরিটরির মধ্যে বা আমাদের সীমানার মধ্যে, ভারতের সীমানার মধ্যে ভারতেরই শাসন ক্ষমতাই প্রাধান্য পাবে, ভারতের অর্ডার, ভারতের কথাই সর্বোচ্চ প্রাধান্য পাবে। বরং একটি স্বাধীন রাষ্ট্র, ভারত হচ্ছে স্বাধীন রাষ্ট্র, ভারতকে কখনোই আমরা পরাধীন বলতে পারছি না, বা ভারতকে অন্য কেউ আক্রমণ করলে তা প্রতিহত করার ক্ষমতা কিন্তু ভারতের থাকবে। তার সীমানার মধ্যে কেউ যদি জোরপূর্বক আক্রমণ করে, বাইরের দেশ যদি আক্রমণ করে, তাহলেও কিন্তু ভারতের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা দ্বারা তাকে আটকাতে পারবে। অর্থাৎ সার্বভৌম ক্ষমতা বলতে কি বোঝাচ্ছে? সার্বভৌম ক্ষমতা বলতে বোঝাচ্ছে একটা চরম ক্ষমতা এবং সর্বশ্রেষ্ঠ ক্ষমতা, সবচেয়ে উচ্চ যে পর্যায়ের যে ক্ষমতা, সেটা ভারতের মধ্যে রয়েছে, ভারতের সীমানার মধ্যে রয়েছে। ওকে, এটা হচ্ছে সার্বভৌম ক্ষমতা। সার্বভৌম ক্ষমতা সেই যেটা বলছে, দেখো ভারত রাষ্ট্রের উপরে কোনোরূপ কর্তৃত্বমূলক সংস্থা নেই, ভারতের জনগণ স্বাধীনভাবে নিজেদের অভ্যন্তরীণ এবং বহির্দেশীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আমরা আমাদের নিজেদের দেশে কি সিদ্ধান্ত গ্রহণ করব, আমাদের দেশের নিজস্ব ম্যাটার, সেখানে অন্যজন হস্তক্ষেপ করতে পারবে না, আমাদের নিজেরাই সেটাকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের
নিজের সার্বভৌম ক্ষমতা রয়েছে, চরম ক্ষমতা রয়েছে। এবারে আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলছে সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক বলতে কি বোঝায়? আমরা গণতান্ত্রিক পড়েছি, সমাজতান্ত্রিক পড়েছি, গণতান্ত্রিক, এবং এখানে বলছে সমাজতান্ত্রিক। আমরা গণতান্ত্রিক দেখব। সমাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক বলতে কি? ভারতের যে সংবিধানে এই সমাজতান্ত্রিক শব্দটি কবে যোগ করা হয়েছিল? 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। এখানে এই শব্দটির পূর্বে একটা কথা বলা প্রয়োজন, আমাদের ভারতবর্ষ কিন্তু মার্ক্সবাদী সমাজতন্ত্রের ধারণাকে গ্রহণ করেনি। এখানে যে সমাজতন্ত্র গ্রহণ করা হয়েছে বা নেহেরু যেটা গ্রহণ করেছিল সেটা হচ্ছে গণতান্ত্রিক সমাজতন্ত্র। গণতান্ত্রিক সমাজতন্ত্র এখানে গ্রহণ করা হয়েছিল। এখানে কি বলছে? ভারতের ভূখণ্ডের মধ্যে উৎপাদিত সমস্ত দ্রব্যের মালিকানা ভারতের জনগণের অর্থাৎ রাষ্ট্রের হাতে ন্যস্ত থাকবে। ভারতের মধ্যে যত উৎপাদিত যা কিছু, সমস্ত কিছু, সেগুলো ভারতের জনগণের সম্পত্তি, সকলের সম্পত্তি, কারণ একার সম্পত্তি নয়, সেটা রাষ্ট্রের সম্পত্তি বলে বিবেচিত হবে এবং উৎপাদিত উপকরণ রাষ্ট্রের দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হবে এবং সেই উৎপাদিত যে সমস্ত উপকরণগুলো সেগুলো রাষ্ট্রের দ্বারাই পরিচালিত হবে। তাই তো এখানে সেটাকে বলতে চাইছে। এবং সম্পদের উপর ব্যক্তিগত মালিকানাকে নিষিদ্ধ করা হয়েছে। বলা হয়েছে গণতান্ত্রিক সমাজতন্ত্রে ধনী দরিদ্রের মধ্যে কোনোরূপ বৈষম্য বা ভেদাভেদ থাকবে না। অর্থাৎ আমরা যে সমাজতন্ত্র বলতে যে একটা আইডিয়া ছিল যে সামাজিক মালিকানা, কোনো ব্যক্তিগত মালিকানা থাকবে না। ব্যক্তিগত মালিকানা কোথায় থাকে? পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা যে ব্যক্তিগত মালিকানা থাকে, প্রাইভেটাইজেশন, প্রাইভেট যে মালিকানা থাকে সেটা থাকবে না। সমস্ত সম্পত্তি রাষ্ট্রের বলে বিবেচিত হবে, সমস্ত সম্পত্তি জনগণের বলে বিবেচিত হবে, কোনো ব্যক্তিগত সম্পত্তি এখানে থাকবে না। তাই কিছু সমাজতান্ত্রিক ধারণাও নিয়ে আসছে। এই জন্য বলছে গণতান্ত্রিক সমাজবাদ, জনগণের সম্পত্তি, সকলের সম্পত্তি, গণতান্ত্রিক সমাজবাদ বা সমাজতন্ত্র। সমাজতন্ত্র কি বলেছিল? সমাজতন্ত্র বলছিল দেখো যে উৎপাদনের যে মালিকানা সেটা ব্যক্তির হাতে না থেকে সেটা সমাজের হাতে থাকুক, সমাজ সমস্তটা বন্টন করবে, সমাজের দ্বারা পরিচালিত হবে। তোমাদের একটা কথা বলে দিই, আমাদের একাডেমিতে নেট, সেট, বিএ, এমএ এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এছাড়াও এসএলএসটি, ডব্লিউবিসিএস এগুলো আমরা পড়িয়ে থাকি। যদি তোমরা আমাদের একাডেমিতে পড়তে চাও সরাসরি আমাকে ফোন করতে পারবে 8620063339 এই নম্বরে। পরের যে কথাটি বলছে দেখো ধর্মনিরপেক্ষ, এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে বোঝার চেষ্টা করবে কারণ এই প্রশ্নটি নিয়ে এখনো পর্যন্ত অনেকের কনফিউশন রয়েছে। ধর্মনিরপেক্ষ বা সেকুলার রাষ্ট্র বলতে কি বোঝায়? সেকুলার রাষ্ট্র বলতে মূলত আমরা কি বুঝতে পারি? বলছে ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটি যোগ করা হয় কত সালে? এটাও কিন্তু মনে রাখবে, ভারতের সংবিধানে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতার ইতিবাচক আদর্শকে গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রের মধ্যে সমস্ত ধর্মই সমান, কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করবে না। এখানে ভালো করে বোঝার চেষ্টা করবে। ভারতের যে ধর্মনিরপেক্ষতা, ভারত যে ধর্মনিরপেক্ষতার কথা বলে সেখান দ্বারা কি বলতে চাইছে? ভারতের যে ধর্মনিরপেক্ষতা তারা কি বলতে চাইছে? বলছে যে রাষ্ট্রের মধ্যে সমস্ত ধর্মই সমান, রাষ্ট্রের মধ্যে ধর্ম থাকবে, রাষ্ট্রের ধর্মকে উপেক্ষা করছে না, রাষ্ট্র সব ধর্মকে সমান চোখে দেখবে, রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করবে না, কোনো ধর্মকে আলাদাভাবে কোনো সুযোগ দেবে না বা আলাদাভাবে কোনো ধর্মকে ধর্মকে ট্রিট দেবে না। রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই, রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই। এখানে রাষ্ট্র সকল ধর্মকে স্বীকৃতি দিচ্ছে, আবার যেটা বলছে যে কোনো ধর্মকে কিন্তু পক্ষপাতিত্ব করবে না। রাষ্ট্রের চোখে সকল ধর্ম সমান, কোনো ধর্ম উচ্চ, কোনো ধর্ম নিম্ন, কোনো ধর্মের দরকার নেই, এরকম আমাদের ভারতের রাষ্ট্র ধর্মনিরপেক্ষ বলছে না। ধর্মর বিষয়ে নিরপেক্ষ অবস্থান, যে তুমি তোমার ধর্ম করো, আমি আমার ধর্ম করি, সে তার ধর্ম করুক, ও তার ধর্ম করুক, প্রত্যেকে ধর্মাচরণ করতে পারবে, এটা কিন্তু মৌলিক অধিকারেও আমাদের রয়েছে, প্রত্যেকে ধর্মাচরণ করতে পারবে। কিন্তু এটা আমাদের মনে রাখা প্রয়োজন, আমাদের যে ধর্মনিরপেক্ষতার ধারণা, সেই ধর্মনিরপেক্ষ ধারণা ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে তাদের থেকে আলাদা। তাদের রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্মই নাই,
কিন্তু আমাদের যে ভারতবর্ষের যে ধর্মের যে চিন্তা বা ধর্মনিরপেক্ষতা যে চিন্তা, পুরোপুরি ধর্মকে অস্বীকার করছে না, বলছে রাষ্ট্রের কোনো ধর্ম নেই, কিন্তু সকল ধর্মকে সমান গুরুত্ব দেবে, কোনো ধর্মকে আলাদাভাবে ট্রিট করবে না, আলাদাভাবে দেখবে না, বা কোনো ধর্মকে আলাদা কোনো সুযোগ সুবিধা পক্ষপাতিত্বমূলক আচরণ করবে না। এটাই হচ্ছে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার ধারণা। 4 নম্বর পয়েন্টে কি বলছে? 4 নম্বর পয়েন্টে বলছে গণতান্ত্রিক, যেটা আমি বলছিলাম যে ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক বলতে কি বোঝায়? গণতান্ত্রিক বলতে কি বোঝায়? গণতন্ত্র শব্দটি আক্ষরিক শর্ত হলো জনগণের শাসন। তাহলে গণতন্ত্র শব্দটি আক্ষরিক শব্দ কি না? জনগণের শাসন। জনগণের শাসন বলতে সমগ্র জনগণ, আমরা যে গণতান্ত্রিক যে এই নির্বাচনে ভোটদান করি, আমরা প্রত্যেকে সংসদে পাঠাই, পার্লামেন্টে পাঠাই, আমরা পরোক্ষভাবে শাসন করি, জনগণ তাদেরকে সম্মতি দেয়। জনগণের শাসন, যাকে আবার রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলছেন উচ্ছৃঙ্খলাতন্ত্র বলে অভিহিত করেছেন। তবু বিশ্বের অধিকাংশ দেশে আজ গণতন্ত্র প্রচলিত। ভারতকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলা হয়। গণতান্ত্রিক বলতে কি? যে শাসন ব্যবস্থা জনগণের দ্বারা পরিচালিত হয়, জনগণ যে শাসন ব্যবস্থাকে পরিচালিত করে, সেই শাসন ব্যবস্থাকে বলা হয় জনগণের শাসন, বা বলা হয় গণতান্ত্রিক, ডেমোক্রেটিক। জনগণ যাকে সরকারে বসাবে, সেই সরকার ক্ষমতায় থাকবে, সেই সরকার ক্ষমতা পাবে, এটাকে বলছে গণতান্ত্রিক। আবার দেখো বলছে গণতন্ত্র প্রত্যক্ষও হতে পারে, আবার পরোক্ষও হতে পারে। প্রত্যক্ষ গণতন্ত্র কোনটা? বলছে দেখো প্রত্যক্ষ গণতন্ত্র কোনটা? প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় দেশের জনগণ সরাসরি তাদের রাজনৈতিক অধিকার ভোগ করে, সরাসরি শাসন ব্যবস্থা পরিচালনা করে। কোনো এগুলো ছোট ছোট দেশগুলোতে পরিচালনা করা সম্ভব, সরাসরি তারা জনগণরা মিলে একটা দেশ পরিচালনা করে, যেমন সুইজারল্যান্ডের ক্ষেত্রে হয়ে থাকে। পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় কি হয়? জনগণ তাদের পছন্দের প্রতিনিধিকে তাদের পার্লামেন্টে পাঠায়, ভোটদানের মাধ্যমে নিজের নির্বাচনী অধিকার প্রয়োগ করে। আমরা যেমন, আমাদের ভারতবর্ষ যেমন পরোক্ষ গণতান্ত্রিক দেশ, আমরা ভোট প্রদান করি, আমরা তো সরাসরি শাসন করি না, সরাসরি রাষ্ট্র পরিচালনা করি না জনগণ। আমরা কি করি? আমাদের প্রতিনিধিকে পাঠাই। আমাদের প্রতিনিধি বলতে যারা এমএলএ, এমপি, তাদেরকে ভোট দিই, তারা ভোট দিয়ে তারা সংসদে যায়, তারা সংসদে গিয়ে তারা তাদের মধ্য করে রাষ্ট্র পরিচালনা করে। পরের যে কথাটি বলছে প্রজাতান্ত্রিক বা রিপাবলিক। এটা নিয়ে অনেকের মধ্যে এখনো ধোঁয়াশা আছে, আমি তোমাদেরকে পরিষ্কার করছি। রিপাবলিক বলতে কি বোঝায়? রিপাবলিক বলতে যেটা বলছে প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র, জনগণের একটা ব্যবস্থা, জনগণের ব্যবস্থা। হ্যাঁ, সেখানে ওই রাজতন্ত্র থাকবে না, রাজার ব্যবস্থা থাকবে না, কোনো কর্তৃত্বমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা থাকবে না। এখানে জনগণের প্রতিষ্ঠা থাকবে, জনগণের একটা ব্যবস্থা থাকবে, যেটা ডেমোক্রেটিক, জনগণ যেখানে শাসন করছে। আর এই ব্যবস্থাটাই হবে, পুরো যে ব্যবস্থাটা, সিস্টেমটা, সেই সিস্টেমটা হবে প্রজাতান্ত্রিক বা রিপাবলিক সিস্টেম। সেটা সাধারণতন্ত্র, সাধারণের ব্যবস্থা। কীরকম? বলছে দেখো গণতান্ত্রিক যদি বুঝতে যাই তাহলে আমাদের বুঝতে হবে রাজতন্ত্র। রাজতন্ত্র বলতে আমরা কি বুঝি? রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র। রাজতন্ত্রে রাষ্ট্রের প্রধান বংশগতভাবে রাজপদে আসীন থাকেন এবং সিংহাসন লাভ করে থাকেন। আমরা দেখি কোনো রাজার ছেলে রাজা হয়, তার ছেলে রাজা হয়, তার ছেলে রাজা হয়, এমনি করে বংশ পরম্পরায় কিন্তু রাজতন্ত্র বিরাজমান। কিন্তু এই সাধারণতন্ত্রে বা প্রজাতন্ত্রে বা রিপাবলিকে কি হচ্ছে? রিপাবলিকে হচ্ছে দেখো, রিপাবলিকে বলছে এরকম কোনো বংশানুক্রমিক কিন্তু প্রজাতন্ত্রে থাকে না। বংশানুক্রমিক কোনো রাজা, রানী, এরা কিন্তু বংশানুক্রমিক থাকে না। কোনো রকম বংশানুক্রমিক কর্তৃত্ব, শাসন ব্যবস্থা এখানে লক্ষ্য করতে দেখা যায় না। এখানে কি দেখা যায়? রাষ্ট্রের প্রধান জনগণের ভোটে নির্বাচিত হয়। যে রাষ্ট্রের যে প্রধান যে হবে, সে জনগণের ভোটের দ্বারাই কিন্তু নির্বাচিত হয়। এই ব্যবস্থাটা রয়েছে, এই ব্যবস্থাটাকেই বলছে প্রজাতান্ত্রিক ব্যবস্থা। প্রজাতান্ত্রিক ব্যবস্থা বা সাধারণতান্ত্রিক ব্যবস্থা। যেমন ভারতে জনগণের দ্বারা নির্বাচিত হয়, ইলেকটোরাল কলেজ ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচন করেন। ভারতের নির্বাচন ব্যবস্থা সেটা হচ্ছে প্রজাতান্ত্রিক। আর ব্রিটেনের যে বংশানুক্রমিকভাবে রাজা রানী থাকে, সেটা রাজা রানীর যে শাসন ব্যবস্থা কর্তৃত্বমূলক। পরেরটা বলছে ন্যায়। আমাদের
সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে সেখানে ন্যায়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেখানে কি বলছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ন্যায়ের যে ধারণা দেওয়া হয়েছে তাতে তিনটি দৃষ্টিকোণ রয়েছে। একটা হচ্ছে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক। সামাজিক ন্যায় বলতে কি বোঝায়? সামাজিক ন্যায় বলতে কি বলছে? বলছে রাষ্ট্র জাতি ধর্ম লিঙ্গ নির্বিশেষে কোনো নাগরিকের সাথেই বৈষম্য করবে না, সকলের সমান অধিকার থাকবে। সামাজিক দিক থেকে, সমাজের দিক থেকে প্রত্যেকের ন্যায় প্রতিস্থাপিত হবে। সামাজিক দিক থেকে কখনো জাতির দিক থেকে একটা সমাজের বিষয়, ধর্ম ও সমাজের বিষয়, বর্ণ ও সমাজের বিষয়, কে কালো ফর্সা রোগা মোটা, এগুলো লিঙ্গ, সে নারী হতে পারে পুরুষ হতে পারে তৃতীয় লিঙ্গ হতে পারে, প্রত্যেকে যে কোনো জাতের হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে, হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান হতেই পারে, যে কোনো জাতির হতে পারে। হ্যাঁ, নির্বিশেষে, সমস্ত নির্বিশেষে নাগরিক, কোনো নাগরিকের সাথে বৈষম্যমূলক আচরণ করা যাবে না, তাহলেই ন্যায় প্রতিষ্ঠিত হবে। এটা বলছে সামাজিক ন্যায়। অর্থনৈতিক ন্যায় বলতে কি বোঝানো হচ্ছে? অর্থনৈতিক ন্যায় বলতে বোঝানো হচ্ছে, দেখো রাষ্ট্র অর্থনৈতিক ব্যাপারে নাগরিকের সাথে বৈষম্যমূলক আচরণ করবে না। হয়তো ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে অর্থনীতির দিক থেকে কোনো কারোর জন্য বৈষম্য থাকবে না, সবাই সমান থাকবে, কোনো বৈষম্য থাকবে না। তারপর বলছে অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বলতে কি বোঝানো হয়? রাষ্ট্র তার সমস্ত নাগরিককে সমান রাজনৈতিক অধিকার প্রদান করবে এবং সমস্ত সরকারি পদেই যোগ্যতার ভিত্তিতে নাগরিকগণ আসীন হবে। সকলের রাজনৈতিক অধিকার থাকবে। আমি যে ভোট দান করব, আমার ভোটদানের অধিকার যেন থাকে। প্রত্যেক নাগরিকের একটি করে ভোট আছে, প্রত্যেক নাগরিক ভোটদান করতে পারে, প্রত্যেক নাগরিক সরকারি কাজে নিযুক্ত হতে পারে, প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে, রাজনৈতিক অধিকার। সেটা হলে ভারতের সংবিধান বাস্তবায়িত হবে। তারপরে পয়েন্টে বলছে, দেখো স্বাধীনতা, লিবার্টি। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়? আমরা কেউই স্বাধীনতা ছাড়া বেঁচে থাকতে চাই না, প্রত্যেকে আমরা স্বাধীনতা চাই, তাই না? স্বাধীনতা বলতে মূলত কি বোঝাচ্ছে? বলছে ব্যক্তিত্বের বিকাশ সাধনের পথে প্রতিবন্ধকতার অপসারণই হলো স্বাধীনতা। ব্যক্তিত্বের যে বিকাশ সাধন ঘটবে তার পথের অপসারণই হচ্ছে স্বাধীনতা। এইভাবে রাষ্ট্র তার ভূখণ্ডের অন্তর্গত সমস্ত নাগরিককে সমান সুযোগ সুবিধা প্রদান করবে তার ব্যক্তিত্বের বিকাশ সাধনের জন্য। ব্যক্তির বিকাশ সাধনের জন্য যা যা প্রয়োজন রাষ্ট্র তার ব্যবস্থা করবে এবং রাষ্ট্র ব্যক্তির বিকাশ সাধনের পথে কোনো বাধা সৃষ্টি করবে না। তার শিক্ষার স্বাধীনতা থেকে, তার হেঁটে চলার স্বাধীনতা থেকে, বসবাসের স্বাধীনতা থেকে, চাকুরি করার স্বাধীনতা থেকে, ব্যবসা বাণিজ্য করার স্বাধীনতা থেকে, জীবনের স্বাধীনতা থেকে, সম্পত্তির স্বাধীনতা থেকে, সমস্ত স্বাধীনতা এখানে তার থাকবে। এই স্বাধীনতা যদি সে পায় তাহলেই কিন্তু সে প্রকৃতপক্ষে একজন সঠিক নাগরিক হিসেবে পরিগণিত হতে পারবে। পরের যে পয়েন্টটি বলছে সাম্য, ইকুয়ালিটি। ইকুয়ালিটি বলতে কি বোঝায়? সমতা। এই পয়েন্টগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা পড়ছো তাদের জন্য এই পয়েন্টগুলো অসম্ভব গুরুত্বপূর্ণ। সাম্য বলতে আমরা কি বুঝি? সংবিধানের প্রস্তাবনায় বলছে সাম্য বা সমতা বলতে বোঝানো হয়েছে রাষ্ট্র কোনো ক্ষেত্রেই সমাজের কোনো বিশেষ অংশের জন্য বিশেষ কোনো সুযোগ সুবিধা প্রদান করবে না, সকলের সাথে সমান আচরণ করবে। রাষ্ট্র সকলের সাথে সমান আচরণ করবে, জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের জন্য সমান আচরণ করবে, সমান ব্যবহার করবে। কারোর জন্য কোনো রকমভাবে কম বেশি আচরণ করবে না, কারোর জন্য কোনো বিশেষ সুযোগ সুবিধা প্রদান করবে না রাষ্ট্র। কিন্তু তোমরা বলবে তো স্যার না, আমরা দেখেছি এসসিদের জন্য বিশেষ সুবিধা প্রদান, এগুলো হচ্ছে ব্যতিক্রম। একটা হচ্ছে ইকুয়ালিটি আর একটা হচ্ছে তোমাদের ইকুইটি। তোমাদের একটু বোঝা দরকার। ইকুয়ালিটি বলতে সমান অধিকার, সকলে সমান অধিকার পাবে, কিন্তু ইকুইটি বলতে কি বোঝায়? ইকুইটি বা সমতা আনতে গেলে, সমান অধিকার থেকে যদি আমি সমতা আনতে চাই তাহলে সমাজের যারা পিছিয়ে পড়া শ্রেণী, এগুলো নিয়ে আলোচনা অনেক করা যেত সময় থাকলে, কিন্তু আমি এটুকু বলছি তোমরা বোঝার চেষ্টা করো যে সমতা বলতে যেটাকে বোঝাচ্ছে সমাজের যারা মূলত পিছিয়ে পড়া শ্রেণী তাদেরকে যদি উঁচুতে আনতে হয়, তাদেরকে যদি সমকক্ষ আনতে হয়, তাদেরকে যদি সমান অধিকার পাওয়াতে হয় তাহলে তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে সংরক্ষণ দিতে হবে। এই ছিল আমার পুরো ক্লাসটি। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে
এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ, ভালো থাকবে।